তো আজকে আমরা নিউক্লিয়াস এই টপিকটা নিয়ে আলোচনা করব। নিউক্লিয়াস। তো নিউক্লিয়াস অ্যাজ এ সেল অর্গানেলি ওয়াজ ফার্স্ট ডিসক্রাইবড বাই রবার্ট ব্রাউন। নিউক্লিয়াসকে ফার্স্ট ডিসক্রাইব করেছিল রবার্ট ব্রাউন অ্যাজ আর্লি অ্যাজ 1831। লেটার দ্য ম্যাটেরিয়াল অফ দ্য নিউক্লিয়াস স্টেন্ড বাই দ্য বেসিক ডাইস। তাহলে নিউক্লিয়াসের যে ম্যাটেরিয়াল সেটা কিন্তু বেসিক ডাই দ্বারা স্টেন্ড হচ্ছে, কারণ নিউক্লিয়াসে আমরা জানি নিউক্লিক অ্যাসিড মেনলি থাকে। তাহলে ওটা কিন্তু বেসিক ডাই দ্বারা স্টেন্ড হচ্ছে, এটা মনে রাখতে হবে কোন ডাই দ্বারা স্টেন্ড হয়। ওয়াজ গিভেন দ্য নেম ক্রোম্যাটিন, এবং যখন বেসিক ডাই দ্বারা স্টেন্ড হচ্ছে তারপরে সেই নামটাকে দেওয়া হয়েছিল ক্রোম্যাটিন। কে দিয়েছিল? ফ্লেমিং। তো এগুলো আমাদের মনে রাখতে হবে। দ্য ইন্টারফেস নিউক্লিয়াস। ইন্টারফেস কথাটার মানে কি? যখন সেলটা ডিভাইড করছে না, যখন নিউক্লিয়াস অফ এ সেল হোয়েন ইট ইজ নট ডিভাইডিং, যখন ডিভাইড করছে না তখন তাকে কি বলছি? ইন্টারফেস নিউক্লিয়াস। এই ইন্টারফেস নিউক্লিয়াসের স্ট্রাকচারটা যদি আমরা দেখি তবে দেখব হ্যাজ হাইলি এক্সটেন্ডেড অ্যান্ড এলাবোরেট নিউক্লিওপ্রোটিন ফাইবার্স কল্ড ক্রোম্যাটিন, নিউক্লিয়ার ম্যাট্রিক্স অ্যান্ড ওয়ান অর মোর স্ফেরিক্যাল বডিজ কল্ড নিউক্লিওলাই, যেটাকে আমরা সিঙ্গুলারে বলি নিউক্লিওলাস, প্লুরালে বলি নিউক্লিওলাই। তাহলে কি বলছে? ইন্টারফেস নিউক্লিয়াস যখন সেলটা ডিভাইড করছে না তখন নিউক্লিয়াসের স্ট্রাকচারটা কীরকম? তখন নিউক্লিয়াসের স্ট্রাকচারটা হচ্ছে হাইলি এক্সটেন্ডেড। ওকে, হাইলি এক্সটেন্ডেড অর্থ নিউক্লিয়াসটা একদম জড়িয়ে পিছিয়ে এবং এক্সটেন্ড করে থাকে। এলাবোরেট থাকে এবং এলাবোরেটেড, অর্থাৎ আমরা যদি নিউক্লিও ক্লাস 12-এ আমরা পড়েছি যে ইউক্যারিওটিকের জিনোমের বা জিনের অর্গানাইজেশন, সে লেভেল অফ অর্গানাইজেশন, সেখানে আমরা দেখেছি 10 ন্যানোমিটার, 30 ন্যানোমিটার, 300 ন্যানোমিটার, 700 ন্যানোমিটার, এই করে কিন্তু একটা অর্গানাইজেশন থাকে। তো সেক্ষেত্রে এখানে এলাবোরেট কেন বলছে? তার মানে এলাবোরেট কথার অর্থ বা এক্সটেন্ডেড কথার অর্থ, তার মানে কি সেটা 700 বা 300-এ নেই, সেটা 10 ন্যানোমিটার স্ট্রাকচারে আছে, অর্থাৎ সেটা কিন্তু এলাবোরেট হয়ে আছে, সেটা খুব একটা জড়িয়ে পেঁচিয়ে নেই, এটাই বলেছে। এলাবোরেট নিউক্লিও প্রোটিন মানে কি? নিউক্লিও প্রোটিন মানে হচ্ছে নিউক্লিক অ্যাসিড প্লাস প্রোটিন, নিউক্লিও প্রোটিন ফাইবার, যেটাকে আমরা কি বলছি? ক্রোম্যাটিন। এই ক্রোম্যাটিনের মধ্যে কি কি থাকে? ক্রোম্যাটিনের মধ্যে থাকবে ডিএনএ প্লাস আরএনএ প্লাস ডিএনএ থাকবে, আরএনএ থাকবে, বেসিক প্রোটিন মানে হিস্টোন থাকবে, এছাড়াও নন হিস্টোন প্রোটিন থাকবে, এটা আমরা একটু পরে দেখবো। এছাড়াও নিউক্লিয়ার ম্যাট্রিক্স আছে এবং কিছু স্ফেরিক্যাল বডিজ আছে যেটাকে আমরা নিউক্লিওলাই বলি। এটা একটাও থাকতে পারে বা একের বেশিও থাকতে পারে, এই জায়গাটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এই সম্বন্ধে আমরা প্রত্যেকটা এক এক করে পড়ছি। ইলেকট্রন মাইক্রোস্কোপি, তারপরে আস্তে আস্তে যখন ইলেকট্রন মাইক্রোস্কোপির ইনভেনশন হলো, তো ইলেকট্রন মাইক্রোস্কোপির ইনভেনশনের পরে কিন্তু আস্তে আস্তে নিউক্লিয়াসের যে স্ট্রাকচার সেটা রিভিল্ড হলো। হ্যাজ রিভিল্ড দ্যাট দ্য নিউক্লিয়ার এনভেলপ, অর্থাৎ নিউক্লিয়ারের বাইরের যে আবরণটা, হুইচ কনসিস্ট অফ 2 প্যারালাল মেমব্রেন। তাহলে নিউক্লিয়ার, আমি কিন্তু বলছি নিউক্লিয়াসের একটা এনভেলপ রয়েছে, আবরণ রয়েছে, সেটা কিন্তু দুটো প্যারালাল মেমব্রেন, অর্থাৎ সমান সমান দুটো মেমব্রেন দিয়ে তৈরি, উইথ এ স্পেস বিটুইন কল্ড পেরিনিউক্লিয়ার স্পেস, এবং তাদের মধ্যে কিন্তু একটা স্পেসও আছে 10 to 15 ন্যানোমিটার, যেটাকে আমরা কি বলছি? পেরিনিউক্লিয়ার স্পেস বলছি। তো আমি রাফলি একটা ছবি বাঁদিকে জাস্ট বোঝার জন্য আঁকছি, এনসিআরটি ছবিটা তারপরে করব, তাহলে সুবিধা হবে একটু। এটাকে একবারেই করে দিই। ওকে, তো নর্মালি যদি আমি আমি দেখি এরকম নিউক্লিয়াস হচ্ছে, তবে দেখো নিউক্লিয়াসের মেমব্রেনটা কিন্তু ডাবল মেমব্রেন, অর্থাৎ দুটো প্যারালাল মেমব্রেন দিয়ে, দুটো প্যারালাল মেমব্রেন রয়েছে, একটা আউটার মেমব্রেন থাকবে আর একটা কি থাকবে? একটা হচ্ছে ইনার মেমব্রেন থাকবে। ওকে, তো আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেনের মাঝে একটা স্পেস দেখতে পাচ্ছি, এই স্পেসটার ওয়াইডটা কত বা স্পেসটার ডায়ামিটারটা বলতে পারি কত? 10 to 15 ন্যানোমিটার। এটা হচ্ছে কত? 10 to 15 ন্যানোমিটার, এটাও আমাদের কিন্তু মনে রাখতে হবে। ওকে, এটাকে আমরা কি বলছি? পেরিনিউক্লিয়ার স্পেস বলছি। এই পেরিনিউক্লিয়ার স্পেস যেটা পেরিনিউক্লিয়ার স্পেস বলছি। ওকে, এইবার দেখো এই যে ডাবল মেমব্রেন বলছি, দুটো প্যারালাল মেমব্রেন, এটা কিন্তু এটা কি ফর্ম করছে? এটা বেরিয়ার ফর্ম করছে। দ্য ম্যাটেরিয়ালস প্রেজেন্ট ইনসাইড দ্য নিউক্লিয়াস অ্যান্ড দ্যাট অফ দ্য সাইটোপ্লাজম। তাহলে নিউক্লিয়াসের বাইরে কি আছে? বাইরে সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসের ভেতরের যে ম্যাটেরিয়াল আছে তার মধ্যে কিন্তু একটা কি, একটা বেরিয়ার হিসাবে কাজ করছে এইটা, এই ডাবল মেমব্রেনটা।
The outer membrane usually remains continuous with the endoplasmic reticulum and also bears ribosome on it. তাহলে এরপরে যে আউটার মেমব্রেনটা আছে তার সাথে আমরা কিন্তু জানি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু অ্যাটাচ করে আছে। এইভাবে কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যাটাচ করে থাকে এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ঘাড়ে অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে কিন্তু রাইবোজোম অ্যাটাচ করে থাকবে, তখন তাকে বলবো RER, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। At a number of places the nuclear envelope is interrupted by minute pores. এখানে যেমন দেখিয়েছে পোরটা হয়তো আমি ছবিতে একটু বড় দেখিয়েছি বোঝানোর জন্য, কিন্তু এগুলো কিন্তু অনেক মাইনিউট পোর। এই পোরগুলোকে কি বলি? এই পোরগুলোকে আমরা বলবো নিউক্লিয়ার পোর। দিস নিউক্লিয়ার পোরস are the passage through which movement of RNA and protein molecules takes place in both direction between the nucleus and the cytoplasm. দেখো ইন বোথ ডিরেকশন, এই জায়গাগুলো আমাদের খুব খেয়াল রেখে পড়তে হবে। বোথ ডিরেকশন কেন বলছে? কারণ দেখো, ধরো কোনো একটা আরএনএ ট্রান্সক্রিপশন কোথায় হয়? ট্রান্সক্রিপশন হয় হচ্ছে নিউক্লিয়াসে হচ্ছে, ধরো আরএনএটা ট্রান্সক্রিপশন নিউক্লিয়াসে হচ্ছে। ওকে, আমরা মেনলি ইউক্যারিওটিকের কথাই বলছি। তো ইউক্যারিওটিকে ট্রান্সক্রিপশন নিউক্লিয়াসে হচ্ছে, তারপরে ট্রান্সক্রিপশন হওয়ার পর এমআরএনএটা তো বাইরে আসতে হবে, সাইটোপ্লাজমে আসতে হবে ট্রান্সলেশনের জন্য। তাহলে কি হচ্ছে? এটা কিন্তু এমআরএনএর কি হচ্ছে? এমআরএনএর এক্সপোর্ট হচ্ছে, তাই তো? এক্সপোর্ট হচ্ছে, অর্থাৎ এমআরএনএ বাইরে চলে যাচ্ছে। আবার আবার কোনো প্রোটিন, ধরা যাক কোনো একটা হিস্টোন প্রোটিন, সেটা সাইটোপ্লাজমে ট্রান্সলেশন হলো, তার সব মডিফিকেশন সমস্ত কিছু হওয়ার পর সেটা কিন্তু ইম্পোর্ট হতে হবে। সেটা হয়তো ইম্পোর্ট হলো কোথায়? হলো নিউক্লিয়াসের মধ্যে ইম্পোর্ট হলো, কারণ হিস্টোনের নিউক্লিয়াসের মধ্যেই লাগবে। তাহলে দেখো আরএনএ প্রোটিন এগুলো কিন্তু বোথ ডিরেকশন, অর্থাৎ এক্সপোর্ট হতে পারে, ইম্পোর্টও হতে পারে। মেনলি ক্ষেত্রে কিন্তু আরএনএ দেখবে এক্সপোর্ট হয়, আর ইম্পোর্ট কিন্তু মেনলি প্রোটিনটাই হবে, কারণ প্রোটিনের সাইটোপ্লাজমে ট্রান্সলেশন হওয়ার পর নিউক্লিয়ার যে প্রোটিনগুলো সেগুলো যাবে। সুতরাং আমরা দেখছি কিন্তু নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমে কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট দুটোই হচ্ছে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমের মধ্যে দিয়ে। কিসের মধ্যে দিয়ে হচ্ছে? নিউক্লিয়ার পোরের মধ্যে দিয়ে। নর্মালি দেয়ার ইজ অনলি ওয়ান নিউক্লিয়াস পার সেল। নর্মালি আমরা দেখি একটা সেলে কিন্তু একটাই নিউক্লিয়াস থাকে, কিন্তু এর ভেরিয়েশন দেখা যেতেই পারে। ওকে, তো পড়বো সেটা। ভেরিয়েশন ইন দ্য নাম্বার অফ নিউক্লিয়াই আর অলসো ফ্রিকুয়েন্টলি অবজার্ভ। কিন্তু নিউক্লিয়ার যে ফ্রিকোয়েন্ট নাম্বার সেটা কিন্তু অবজার্ভ করা যেতে পারে। ক্যান ইউ রিকালেক্ট সাম অর্গানিজম দ্যাট হ্যাভ মোর দ্যান ওয়ান নিউক্লিয়াস পার সেল? তাহলে কি বলছে? দেখো নর্মালি যেটা বলছে, নর্মালি সাধারণত একটা সেলে একটাই নিউক্লিয়াস দেখা যায়, এর ব্যতিক্রম রয়েছে কিন্তু খুব কম। কিন্তু নিউক্লিয়াই বা যেটাকে আমরা সিঙ্গুলারে নিউক্লিওলাস বলেছি আর কি, সেই নিউক্লিয়ার কিন্তু প্রচুর ভেরিয়েশন দেখা যায়, মানে নিউক্লিয়ার ভেরিয়েশনটা ফ্রিকুয়েন্টলি দেখা যায়। হ্যাঁ, তাহলে নিউক্লিয়াই একটাও থাকতে পারে, একের বেশিও থাকতে পারে। কখন থাকবে এটা আমরা দেখবো, তার আগে দেখে নিই। ক্যান ইউ রিকালেক্ট নেমস অফ অর্গানিজম দ্যাট হ্যাভ মোর দ্যান ওয়ান নিউক্লিয়াস পার সেল? একের বেশি নিউক্লিয়াস আছে এরকম কিছু অর্গানিজম মনে করতে পারি কি? সাম ম্যাচিওর সেলস ল্যাক নিউক্লিয়াস, যেমন কিছু ম্যাচিওর সেল মনে রাখতে হবে নিউক্লিয়াস ল্যাক করে, যেমন কি এরিথ্রোসাইটস অফ মেনি ম্যামালসের এরিথ্রোসাইট, অ্যান্ড সিপ টিউব সেলস অফ ভাস্কুলার প্লান্টের কি সিপ টিউব। তাহলে এটা উদাহরণ হিসাবে খুব ভালো করে মনে রাখতে হবে। উড ইউ কনসিডার দিস সেলস আর লিভিং? অবশ্যই লিভিং, কারণ এগুলো ম্যাচিওর অবস্থায় তাদের নিউক্লিয়াসটা থাকে না, কিন্তু ইম্যাচিওর অবস্থায় কিন্তু নিউক্লিয়াসটা থাকে। দ্য নিউক্লিয়ার ম্যাট্রিক্স অর দ্য নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়ার ম্যাট্রিক্স, এবার নিউক্লিওপ্লাজম বা নিউক্লিয়ার ম্যাট্রিক্স সম্বন্ধে পড়বো। কন্টেন্স নিউক্লিওলাস, যেটাকে আমরা নিউক্লিওলাইও বলছি, অ্যান্ড ক্রোমাটিন। নিউক্লিওলাস আর ক্রোমাটিন থাকবে। নিউক্লিওলাই আর স্ফেরিক্যাল স্ট্রাকচার, তাহলে যখনই দেখো নিউক্লিওলাই চলে আসছে কারণ প্লুরালে, নিউক্লিওলাই আর স্ফেরিক্যাল স্ট্রাকচার প্রেজেন্ট ইন দ্য নিউক্লিওপ্লাজম। তাহলে একটা এরকম স্ফেরিক্যাল বডিজ একটা স্ট্রাকচার থাকবে নিউক্লিওপ্লাজমে অবস্থিত একটা স্ফেরিক্যাল স্ট্রাকচার, যেটাকে আমরা কি বলছি? নিউক্লিওলাই। দ্য কন্টেন্ট অফ দ্য নিউক্লিওলাস ইজ কন্টিনিউয়াস উইথ দ্য রেস্ট অফ দ্য নিউক্লিওপ্লাজম। তাহলে এই যে নিউক্লিওলাসের যে ভেতরের যে কন্টেন্ট বা ম্যাটেরিয়াল, সেটা কিন্তু নিউক্লিওপ্লাজমের বাকি নিউক্লিওপ্লাজমের যে ম্যাটেরিয়াল তার সাথে কিন্তু কন্টিনিউয়াস থাকে। কেন কন্টিনিউয়াস থাকে? কারণ অ্যাজ ইট ইজ নট এ মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার। নিউক্লিওলাসের বা নিউক্লিওলাইয়ের কোনো কিন্তু মেমব্রেন নেই, মেমব্রেন লেস স্ট্রাকচার যেহেতু এটা। ইট ইজ এ সাইট ফর দ্য অ্যাক্টিভ রাইবোজোমাল আরএনএ সিনথেসিস। তাহলে এটা কি? এখানে আরএনএ সিনথেসিস হয়, অ্যাক্টিভ রাইবোজোমাল আরএনএ অর্থাৎ আরএনএ সিনথেসিস হয়। লার্জার অ্যান্ড মোর নিউমারাস নিউক্লিয়াই আর প্রেজেন্ট ইন দ্য সেলস অ্যাক্টিভলি ক্যারিং আউট প্রোটিন সিনথেসিস।
এই লাইনটা যেটা আগে বলছিলাম, ধরো কোনো একটা সেল যেটা অ্যাক্টিভলি ক্যারিং আউট প্রোটিন সিনথেসিস, অর্থাৎ প্রচুর প্রোটিন সিনথেসিস করছে, প্রচুর সিক্রেশন করছে সেলটা, তাহলে যদি প্রচুর প্রোটিন সিনথেসিস করে, সিক্রেশন করে, তার গলগি বডিও বেশি থাকবে, গলগি বডিও ওয়েল ডেভেলপড থাকবে। তারপরে তার কি কি ডেভেলপ থাকে, তার নিউক্লিওলাই, তার নিউক্লিওলাই নিউক্লিওলাই কিন্তু কি থাকবে, ওয়েল ডেভেলপ থাকবে, অর্থাৎ নিউক্লিওলাই কিন্তু বড় হবে, লার্জার হবে এবং সংখ্যায় অনেক হবে। তাহলে এগুলো খুব ফ্রিকুয়েন্টলি দেখা যায় যে কিছু কিছু সেল, যে সেলগুলো বেশি বেশি প্রোটিন সিনথেসিস করছে, সেগুলোতে নিউক্লিওলাইগুলো লার্জার হচ্ছে, বড় হচ্ছে। হ্যাঁ, এগুলো খুব ফ্রিকুয়েন্টলি, কিন্তু নিউক্লিয়াসের একের চেয়ে বেশি সংখ্যা, এটা কিন্তু ফ্রিকুয়েন্টলি দেখা যায় না, এটা খুব এক্সেপশনাল কেস। এই জায়গাটা কিন্তু আগে বললাম আর কি। হ্যাঁ, তাহলে আরএনএ সিনথেসিস কে করে, আরএনএ সিনথেসিস করবে হচ্ছে নিউক্লিও প্লাস, নিউক্লিয়াসে কি হবে, আরএনএ সিনথেসিস হবে। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট আমরা দেখব, ইউ মে রিকল দ্যাট দ্য ইন্টারফেস নিউক্লিয়াস মানে আবার আগের মতোই, যে সেলটা ডিভাইড অবস্থায় নেই, হ্যাজ এ লুজ এবং ইনডিস্টিংক্ট নেটওয়ার্ক অফ নিউক্লিওপ্রোটিন ফাইবার। লুজ যেহেতু এখনো অর্গানাইজেশন হয়নি, এবং ইনডিস্টিংক্ট নেটওয়ার্ক, আমরা ডিস্টিংক্ট করতে পারছি না, আলাদা করা যায় না এই সময়, নেটওয়ার্ক অফ নিউক্লিওপ্রোটিন ফাইবার্স কল ক্রোমাটিন। বাট ডিউরিং ডিফারেন্ট স্টেজেস অফ সেল ডিভিশন, সেল শো স্ট্রাকচার ক্রোমোজোম, কিন্তু সেল ডিভিশনের বিভিন্ন স্টেজে ক্রোমোজোম আমরা দেখতে পাই। হ্যাঁ, G1 এর পরে যখন এম ফেজে যায়, সেলটা যখন ডিভাইড করবে তখন কিন্তু ক্রোমোজোম আকার নিয়ে নেবে ইন প্লেস অফ নিউক্লিয়াস। ক্রোমাটিন কন্টেন্টস, এবার ক্রোমাটিন যেটা আমরা বলছি সেটার মধ্যে কি কি থাকে, ডিএনএ থাকে অ্যান্ড সাম বেসিক প্রোটিনস কল হিস্টোন থাকে, জানি ওরা বেসিক প্রোটিন। কেন বেসিক প্রোটিন হিস্টোন, কারণ হিস্টোনে লাইসিন আর জিনিন এই সমস্ত বেসিক অ্যামাইনো অ্যাসিডগুলোর অ্যাবান্ডেন্স কিন্তু বেশি, মানে বেসিক অ্যামাইনো অ্যাসিডগুলো বেশি বেশি আছে। কন্টেন্স ডিএনএ সাম বেসিক প্রোটিনস কল হিস্টোন। এছাড়াও কিছু নন হিস্টোন প্রোটিন থাকে, যেই নন হিস্টোন প্রোটিনগুলো এই এই ধরনের অর্গানাইজেশনে হেল্প করে। তো এখানে নাম না জানলেও হবে, এগুলোকে আমরা এসএমসি প্রোটিন বলি, স্ট্রাকচারাল মেনটেনেন্স অফ ক্রোমোসোম। নন হিস্টোন প্রোটিনও থাকে যেগুলো কিন্তু এই অর্গানাইজেশনে হেল্প করে, কোহেসিন, কন্ডেনসিন, এই সমস্ত প্রোটিন। তো আমাদের নাম জানার দরকার নেই। অ্যান্ড অলসো আরএনএ, এবং এটাও মনে রাখতে এখানে কিন্তু আরএনএও থাকে। তাহলে ডিএনএ, আরএনএ, হিস্টোন প্রোটিন, নন হিস্টোন প্রোটিন, এইটা দিয়ে কিন্তু ক্রোমাটিন তৈরি হয়, এইটা ভালো করে মনে রাখতে হবে। এ সিঙ্গেল হিউম্যান সেল হ্যাজ অ্যাপ্রক্সিমেটলি 2 মিটার লং থ্রেড অফ ডিএনএ। তাহলে একটা সিঙ্গেল হিউম্যান সেলের যদি দেখি 2 মিটার কিন্তু ডিএনএ রয়েছে, এবং ইটস 46 যদি ক্রোমোজোম থাকে 46। ইউ উইল স্টাডি ডিটেলস অফ ডিএনএ প্যাকেজিং ইন দ্য ফর্ম অফ, তাহলে ক্লাস 12-এ কিন্তু আমরা অলরেডি এটা পড়ে ফেলেছি যে ডিএনএ প্যাকেজিং কীভাবে হয়। এভরি ক্রোমোসোম এসেনশিয়ালি হ্যাজ এ প্রাইমারি কনস্ট্রিকশন অর দ্য সেন্ট্রোমিয়ার। তাহলে একটা ক্রোমোসোমের কি আছে, প্রাইমারি কনস্ট্রিকশন আছে, যেটাকে আমরা কি বলছি, সেন্ট্রোমিয়ার। তাহলে এখানে প্রাইমারি কনস্ট্রিকশন আছে, অর্থাৎ প্রাইমারি খাঁজ আছে, কনস্ট্রিকশন মানে। অন দ্য সাইডস অফ হুইচ ডিস্ক শেপড স্ট্রাকচার কল কাইনেটোকোর। তাহলে ওর প্রাইমারি কনস্ট্রিকশন যেখানটা আছে তার সাইডে কি আছে, ডিস্ক শেপ স্ট্রাকচার কাইনেটোকোর, অর্থাৎ একটা প্রোটিন। তাহলে আমি জাস্ট একটা ছবিটা রাফলি এঁকে দিচ্ছি যাতে সুবিধা হয়। তাহলে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রাইমারি কনস্ট্রিকশন, যেটাকে আমরা কি বলছি, সেন্ট্রোমিয়ার। এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। আর কাইনেটোকোর কি, একটা ডিস্ক শেপ স্ট্রাকচার, এই সেন্ট্রোমিয়ার বা প্রাইমারি কনস্ট্রিকশনের সাথে লেগে থাকা একটা ডিস্ক শেপ স্ট্রাকচার প্রোটিন, যেটাকে আমরা কি বলছি, কাইনেটোকোর। এটা কিন্তু প্রেজেন্ট থাকে কোন সাইডে থাকে, অন সাইডস অফ উইচ ডিস্ক শেপ স্ট্রাকচার যেখানে থাকে। তাহলে প্রাইমারি কনস্ট্রিকশন, সেন্ট্রোমিয়ার থাকবে এবং কাইনেটোকোর থাকবে। নেক্সট দেখো, বেসড অন দ্য পজিশন অফ দ্য সেন্ট্রোমিয়ারের পজিশনের উপর ডিপেন্ড করে দ্য ক্রোমোজোম ক্যান বি ক্লাসিফাইড ইন্টু 4 গ্রুপস। ক্রোমোজোমকে 4টে গ্রুপে আমরা ভাগ করি। একটা কি বলছি, প্রথমটাকে বলছি মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, যেখানে কি দেখবো, যেখানে সেন্ট্রোমিয়ারটা মিডিলে আছে। তাহলে সেন্ট্রোমিয়ার যদি মিডিলে থাকে তাহলে ক্রোমাটিড কে দুটো ইকুয়াল পার্টসে ভাগ করবে, তাহলে ফর্মিং 2 ইকুয়াল আর্মস অফ দ্য ক্রোমোজোম। ক্রোমোজোমের আর্মগুলোকে দুটো ইকুয়াল পার্টে ভাগ করছে। সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম হ্যাজ সেন্ট্রোমিয়ার স্লাইটলি অ্যাওয়ে ফ্রম দ্য মিডিল অফ দ্য ক্রোমোজোম। তাহলে স্লাইটলি অ্যাওয়ে থাকবে, একটু দূরে থাকবে। তাহলে একটা শর্টার আর্ম তৈরি হবে আর একটা লঙ্গার আর্ম তৈরি হবে। তাহলে মেটাসেন্ট্রিকে দেখলাম কি দেখলাম, দুটো ইকুয়াল হাফ তৈরি করেছে, সাবমেটাসেন্ট্রিকে কিন্তু ইকুয়াল হাফ তৈরি করেনি। এইবার যেহেতু সাবমেটাসেন্ট্রিক ইকুয়াল হাফ তৈরি করবে না, তার জন্য আমরা ছোট আর্মটাকে বলবো পি কনভেনশনালি, আর বড় আর্মটাকে বলবো কিউ। ছোট আর্মটাকে সাধারণত উপরেই দেখানো হবে। ইন কেস অফ অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোমের ক্ষেত্রে সেন্ট্রোমিয়ার সিটুয়েটেড ক্লোজ টু দ্য এন্ড ফর্মিং ওয়ান এক্সট্রিমলি শর্ট। একটা এক্সট্রিমলি শর্ট কখন করবে যদি বলে, তখন বলবো অ্যাক্রোসেন্ট্রিক। অ্যান্ড ওয়ান ভেরি লং আর্ম, একটা লং আর্ম তৈরি করবে। আর টেলোসেন্ট্রিকে ক্রোমোজোম হ্যাজ টার্মিনাল সেন্ট্রোমিয়ারটা একদম টার্মিনাল পার্টে থাকবে টেলোসেন্ট্রিকে। ওকে, তাহলে কোন ক্ষেত্রে, কোন ক্রোমোজোমের ক্ষেত্রে কোন সেন্ট্রোমিয়ারটা কোথায় থাকবে, ছবি দেখে দেখে কিন্তু
পড়ে নিতে হবে এবং মনে রাখতে হবে। এবং এছাড়া আমরা যেমন বললাম পি বাই কিউ, তো এইগুলো আসার চান্স খুব কম যে শর্ট আর্মটা পি বড় আর্মটা কিউ। তাহলে পি বাই কিউ এর রেশিও কখন কি হবে, ধরো মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, তাহলে পি বাই কিউ এর রেশিও 5/5 এক হচ্ছে। সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম পি বাই কিউ রেশিও কীরকম হবে, তাহলে পি পি কি পি হচ্ছে স্মল, সাবমেটাসেন্ট্রিক মানে সেক্ষেত্রে কিন্তু পিটা স্মল হয়ে যাচ্ছে আর কিউটা লার্জ, তাহলে স্মল বাই লার্জ যদি এরকম কিছু হয়, ধরো 1/2 হলো, তাহলে সবসময় এটা কী হবে, 1-এর চেয়ে কম হবে। এভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি। কিন্তু যেহেতু আমাদের পি কিউ এখানে মেনশন করা নেই এনসিআরটিতে, তাহলে কোশ্চেনটা যদি কখনো আসে তখন কিন্তু কোশ্চেনে বলে দেবে যে কনভেনশনালি ক্রোমোজোমের স্মল আর্মটাকে পি এবং বড় আর্মটাকে কিউ হিসাবে আমরা ধরি, তারপরে বলবে পি বাই কিউ এর রেশিও এই ক্ষেত্রে কত। সুতরাং একটু মেনশন করে বলে দিয়েই তবেই বলবে। সুতরাং আগে থেকে জানলে কোনো অসুবিধা নেই, আরও সুবিধা হবে কোশ্চেন করতে, নাহলে কোশ্চেনে বলা থাকবে যেহেতু মেনশন নেই। সামটাইমস এ ফিউ ক্রোমোসোমস হ্যাভ নন স্টেনিং, তো স্টেন নেয় না। সেকেন্ডারি কনস্ট্রিকশন মানে প্রাইমারি কনস্ট্রিকশন বাদেও আরও কনস্ট্রিকশন থাকবে, সেকেন্ডারি কনস্ট্রিকশন যেটাকে বলবো, অ্যাট এ কনস্ট্যান্ট লোকেশন, অর্থাৎ নির্দিষ্ট লোকেশনে, এমন নয় আলাদা আলাদা লোকেশনে, নির্দিষ্ট লোকেশনে কি থাকবে, একটা কনস্ট্যান্ট লোকেশনে কি আছে, নন স্টেনিং কিছু জায়গা আছে যেটাকে আমরা সেকেন্ডারি কনস্ট্রিকশন রয়েছে, যেটা স্টেন নেবে না। দিস গিভস অ্যাপিয়ারেন্স অফ এ স্মল ফ্র্যাগমেন্ট কল স্যাটেলাইট, এটা কিন্তু স্যাটেলাইট এর অ্যাপিয়ারেন্স নেবে এবং এটাকে আমরা স্যাটেলাইট ডিএনএ বা ক্রোমোজোম ক্ষেত্রে স্যাটেলাইট ক্রোমোজোম বলবো। তাহলে দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, ক্রোমোজোমের কি বলছে, ক্রোমোজোমের তো প্রাইমারি কনস্ট্রিকশন রয়েছে, এই প্রাইমারি কনস্ট্রিকশন ছাড়াও কিছু কিছু আরেকটা কনস্ট্রিকশন থাকতে পারে যেখানে আমরা কি বলছি সেকেন্ডারি কনস্ট্রিকশন। এই সেকেন্ডারি কনস্ট্রিকশন মানে কি, এই সেকেন্ডারি কনস্ট্রিকশনে কি দেখতে পাবো আমরা, নন স্টেনিং, অর্থাৎ এটা স্টেন নেবে না। সেকেন্ডারি কনস্ট্রিকশনে অ্যাকচুয়ালি দেখবো A+T এর যে ডেন্সিটি সেটা কিন্তু অনেক বেশি, A+T অনেক হাই আছে, মানে ART রিজিয়নটা হাই আছে, ART বেসটা হাই আছে এবং এখানে কিন্তু কোনো স্টেনও নেবে না। এবং এটাকে স্যাটেলাইট কেন বলি, স্যাটেলাইট কারণ আমরা যদি দেখি যে সেন্ট্রিফিউগেশন করি, এখানে ডেন্সিটি মিডিয়েটেড সেন্ট্রিফিউগেশন করা হয়। ডেন্সিটি মিডিয়েটেড সেন্ট্রিফিউগেশন হয়তো তোমরা আগে পড়েছো, যেখানে লো থেকে হাই কনসেন্ট্রেশন থাকবে। অবশ্যই ক্লাস 12-এ পড়েছো যে CSCL ডেন্সিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন দিয়ে কিন্তু ডিএনএ যে সেমি কনজারভেটিভ অ্যাপ্লিকেশন সেটা প্রুভ হয়েছিল। তো ডেন্সিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন যদি দেখি, ধরো যেখানে সুক্রোজ আছে, সুক্রোজ বা পারকল যেটা আমরা নিই, বিভিন্ন সুক্রোজ পারকল CSCL বিভিন্ন নিতে পারি। তো আমরা যদি লো থেকে হাইতে দিই, তো মেন যদি জিনোমিক ডিএনএ পুরোটাই কিন্তু আমরা দেখবো যে এইখানে ব্যান্ড পাচ্ছি, অর্থাৎ একটু হাইয়ের দিকে ব্যান্ড পাবো। কিন্তু কিছু কিছু পার্ট পাবো যারা এরকম একদম ওপরে ব্যান্ড পাবো, অর্থাৎ লোয়ের দিকে ব্যান্ড পাবো। এই অংশটা যেহেতু এই অংশটার ব্যান্ড এই নন স্টেনিং সেকেন্ডারি কনস্ট্রিকশন কনস্ট্যান্ট রিজিয়নে থাকা, এটার ব্যান্ড যেহেতু আমরা একটু ওপরের দিকে পাচ্ছি, তার জন্য স্যাটেলাইট কি থাকে, উপরের দিকে থাকে না, একটু আলাদা হয়ে থাকে না স্যাটেলাইট, তার জন্য এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি স্যাটেলাইট ডিএনএ। এই পার্টটাকে বলি স্যাটেলাইট ডিএনএ। যেহেতু এই যে দিস গিভস অ্যাপিয়ারেন্স অফ এ স্মল ফ্র্যাগমেন্ট কোথায় অ্যাপিয়ার করছে, এমন না যে ক্রোমোজোমে স্মল ফ্র্যাগমেন্ট অ্যাপিয়ার করছে, না, অ্যাকচুয়ালি সেন্ট্রিফিউগেশন করলে আমরা কিন্তু একটু ওপরে ব্যান্ডটা পাই এবং এটা A+T ডেন্সিটি বেশি থাকে, G+C এর ডেন্সিটি কম থাকে। এর ফলে কি হয়, ব্যান্ড G+C একটু ভারী হয়, তো এর ফলে কি হবে, A+T যেহেতু বেশি থাকে তাহলে স্টেনটাও নেবে না, আবার স্যাটেলাইট ডিএনএ একটু ওপরের দিকেও ব্যান্ড দেবে, এর জন্য এটাকে আমরা কি বলি স্যাটেলাইট ডিএনএ। তো এটা এইটুকুনি জানলে এনাফ হয়ে যাবে। তো নিউক্লিয়াসটা আশা করি বোঝা গেছে। থ্যাংক ইউ।